আমরা আজকে আসছি মহাভারত, তার কিছু তত্ত্বের আলোচনায় তার পরের অংশে। আমরা এর আগের দিনও দেখছিলাম, তার আগের দিনও এটাই দেখছিলাম যে ব্যাসদেব সুষ্ঠু রাষ্ট্রনীতি সম্বন্ধে কি বলছেন। তিনি এটা বলাচ্ছেন নারদের মুখ দিয়ে যুধিষ্ঠির। সেখানে আজকের অংশে ব্যাসদেব বলছেন, এখানে নারদ মুনি যুধিষ্ঠিরকে তার ব্যক্তিগত সুরক্ষা সম্বন্ধে কি পরামর্শ দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, কচ্চিৎ শরীরম অবাধন ঔষধৈ নিয়মেন বা মানসং বৃদ্ধ সেবাভি সদা অর্থাপকর্ষসি। অর্থাৎ শরীরের ব্যাধির জন্য তুমি নিয়মিত ঔষধ সেবন করো তো। আর একটা কথা বলছেন, এটা গেল শরীরের ব্যাধি। আর বলছেন, মানসং বৃদ্ধ সেবাভি তথা পার্থাপকর্ষস। এর মনের সন্তাপ দূর করার জন্য অভিজ্ঞ বৃদ্ধদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজের মনের সন্তাপ দূর করো তো। এটা খুব প্রয়োজনীয় কথা, যে যে বয়সেরই রোগী হোক, তার মনের যে রোগ বা সন্তাপ সেটা দূর করতে হলে তাকে একটু অন্য লোকেদের সঙ্গে, বিশেষ করে একটু বয়স্ক লোকেদের সঙ্গে যারা জীবনটাকে দেখেছে, তাদের সঙ্গে একটুখানি সময় কাটাতে হবে। তারপরে বলছেন, কচ্চিৎ বৈদ্য চিকিৎসায় অষ্টাঙ্গায় বিশারদা। বলছে, তোমার যে বৈদ্যগণ যারা তোমাকে দেখে এবং রাজগৃহের অন্য সবাই দেখে, তারা অষ্টাঙ্গ চিকিৎসা বিদ্যায় পারদর্শী তো। সুহৃদ চ অনুরক্তা চ শরীরে তে হিতা সদা। এবং তোমার সেই বৈদ্যরা, তারা অষ্টাঙ্গ চিকিৎসা বিদ্যায় পারদর্শী তো। এছাড়া তারা তোমার সমব্যথিত, মানে তোমার তোমার প্রতি তাদের সমবেদনা আছে তো। এবং তোমার শারীরিক সুস্থতার প্রতি তারা সর্বদাই সতর্ক থাকেন তো। এটা হচ্ছে, যে ডাক্তারকে বা যে যে বৈদ্যকে আমি সব সময় দেখাই, তার এইগুলো থাকতে হবে। আমার প্রতি তার একটা সমবেদনা থাকতে হবে, এবং আমার শারীরিক সুস্থতার প্রতি তার একটা সতর্কতা থাকতে হবে। আর যেটা খুব জরুরি কথা, অষ্টাঙ্গ চিকিৎসা বিদ্যা, এটা হচ্ছে ব্যাসদেব বলছেন, বা আমাদের চিকিৎসা সূত্র বলে যে গ্রন্থ আছে, বহু পুরাতন গ্রন্থ, তাতে বলছে অষ্টাঙ্গ চিকিৎসা মানে মানুষের শরীরের 8টি অঙ্গের আলাদা আলাদা চিকিৎসার, সেটা যে কোনো চিকিৎসককে জানতে হবে। তবে অন্যদিক দিয়ে বলা যায়, সর্বাঙ্গীন চিকিৎসা শাস্ত্রের মধ্যে চিকিৎসা শাস্ত্রের 8টি অঙ্গে তাকে পারদর্শী হতে হবে। বলা যায় যে এক কথায়, যে সেটা তখনকার দিনের এমবিবিএস কোর্সের সিলেবাস। 8টি অঙ্গের তার সিলেবাস। সেটা কি কি? নাড়ি, মানুষের দেহের নাড়ি। এখানে একটা কথা বলি, একদম বেদ উপনিষদ থেকে এই নারী শব্দটা কিন্তু মানুষের শরীরের 3টি জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয়েছে, একই শব্দ। এক হচ্ছে ধমনী, যাকে ইংরেজিতে বলে আর্টারি। দ্বিতীয় হচ্ছে ভেইনস, যাকে আহ, বাংলায় কিছু একটা বলে আমার মনে পড়ছে না। একটা হচ্ছে ধমনী, আর ভেইনসকে বলে শিরা। শিরা হচ্ছে যা, যে নলের মধ্যে থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে যায়। আর ধমনী হচ্ছে যে নলের মধ্যে থেকে শুদ্ধ রক্ত আবার শরীরে ফিরে আসে। এছাড়া আমরা এখন যাকে বলি স্নায়ু বা নার্ভ, যার মধ্যে থেকে, যেগুলো রক্ত বহন করে না, কিন্তু যেগুলো শরীরের বিভিন্ন প্রান্ত থেকে
সেন্স আমাদের মস্তিষ্কে নিয়ে পৌঁছয়, সেই যেটাকে বলে স্নায়ু বা নার্ভস, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আমাদের উপনিষদে নাড়ি শব্দটাই ব্যবহার হয়েছে। যাই হোক, ডাক্তারকে কি কি জানতে হবে? নাড়ির চিকিৎসা, মল দেখে তার চিকিৎসা, মূত্রের চিকিৎসা বা মূত্র সংক্রান্ত চিকিৎসা, জিহ্বা সংক্রান্ত চিকিৎসা, নেত্র বা চোখ সংক্রান্ত চিকিৎসা, রূপ, রূপ বলতে এখানে বোঝা যাচ্ছে মানে দৈহিক আহ, মানুষের দেহের যে চেহারা, হ্যাঁ, তার চিকিৎসা, শব্দ, আমরা যে শব্দ কানে শুনি সেই সংক্রান্ত সমস্ত চিকিৎসা, এবং স্পর্শ, আমরা আমাদের শরীরের চামড়া বা ত্বকের যে কোনো জায়গায় যে কোনো কিছু টাচ করলে যে আমরা স্পর্শ পাই, এই 8টি বিষয়ে চিকিৎসা শাস্ত্রে যারা বৈদ্য তাদের পারঙ্গম হতে হবে। এটাই হচ্ছে তৎকালীন চিকিৎসা বিদ্যার সিলেবাস। এরপরে নারদমণি আরো বলে যাচ্ছেন, প্রচ্ছেদার্য বিশুদ্ধাত্মা ধারিত চূড় কর্মণি অদৃষ্ট শাস্ত্র কুশলর্ণ লৌভাদ বদ্ধতে সূচি। বলছেন, এমন তো নয় যে তোমার কোনো মন্ত্রী বা আমাত্য, মানে কোনো সত্তাশালী ব্যক্তি শাস্ত্রের অনুশাসন অমান্য করে, মানে তোমার বা ধর্মশাস্ত্রের অনুশাসন অমান্য করে লোভের বশে কোনো সদাচারী ব্যক্তির উপর মিথ্যা চুরির অপবাদ দেয়, দিয়ে তার ধন হরণ করে, এমনকি তাকে বধ করে। যেটা অনেক সময় দেখা যায়, যারা ক্ষমতায় আছে তারা এরকম তার লোভ বশত বা তার কোনো স্বার্থ বশত একটা আহ একজন নির্দোষ লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তার সর্বনাশ করবে। এরকম হচ্ছে না তো তোমার রাজ্যে? এটাই নারদমুনি যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন। আরো বলছেন, দুষ্ট গৃহীত তৎকারী তজ্জগৈদৃষ্টি সকারণ কচ্ছিন্ন উচ্চতে স্তেন দ্রব্য লোভান্নরসহ। অর্থাৎ এমন তো হয় না যে চোর যে চুরির দ্রব্য সহ গৃহস্থের হাতে ধরা পড়েছে, কিন্তু অনূঢ়ৌকন দিয়ে সে ছাড়া পেয়ে গেছে। যে জিনিসটা আমরা আজকাল শুনি যে এরকম অনেক হয়, চোর বা কোনো আহ অসামাজিক ক্রিয়াকর্মে লিপ্ত ব্যক্তি সে ধরা পড়েছে, গৃহস্থের হাতে ধরা পড়েছে, মানে যার উপরে সে দোষ করেছে সেই তাকে ধরেছে, ধরে তাকে রাজকর্মীর হাতে তুলে দিয়েছে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে ধন উপঢৌকন দিয়ে, মানে ধন দৌলত ঘুষ দিয়ে ছাড়া পেয়ে গেছে। এত দূর শাসন ব্যবস্থার এত দূর অব্দি ব্যাসদেব চিন্তা করেছেন। আবার বলছেন, উৎপন্নান কচ্ছিদারহস্য দরিদ্রস্য চ ভারত অর্থান্ন মিথ্যা পশ্যন্তি তব আমাত্মা হৃত জানেন। বলছেন, কোনো ধনী বা কোনো দরিদ্র ব্যক্তিও হতে পারে, কোনো ব্যক্তি যদি দ্রুত ধন বৃদ্ধি করতে পারে, এটা অনেক সময় হতেই পারে, কোনো কেউ সৎ উপায়ে সে দ্রুত ধন উপার্জন করল, দেখা গেল সে খুব দ্রুত বড়লোক হয়ে গেল, কিন্তু সেটা দেখে সঙ্গে সঙ্গেই তোমার আমাত্যরা, মানে তোমার অফিসাররা, তোমার পুলিশ এটা সঙ্গে সঙ্গে ধরেই নেয় না তো যে সে ধন সে অসৎ উপায়ে চুরি বা অর্জন করেছে। সেটা তো ধরে নিলে চলবে না, সে সৎ উপায়েও করতে পারে। এটা নারদমুনি কেন বলছেন? যে এটাই যদি তোমার দেশের নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে কেউ তো উদ্যোগী হবে না, কেউ তো নতুন শিল্প করবে না, কারণ সে জানে আমি কিছু করতে গেলেই আমি যে ধনবৃদ্ধি করব সেই ধনের বৃদ্ধির কারণ দেখাতে দেখাতেই আমি শেষ হয়ে যাব, এবং আমাকে সেসব দিয়ে চুরির অপবাদ দিতে হবে, নিতে হবে।
এবারে বলছেন নারদ মুনি, নাস্তি কামন রীতং ক্রোধং প্রমাদং দীর্ঘসূত্রোতম অদর্শনং জ্ঞানবতম আলস্যং পঞ্চবৃত্তিনাম। যে মানুষের যেটা পঞ্চ ইন্দ্রিয় আসক্তি বা ইন্দ্রিয়ের দোষ, যে ঈশ্বরে অবিশ্বাস, তোমার এটা নেই তো? মিথ্যা, মিথ্যার সাহায্য নেওয়া, মিথ্যা বলা বা মিথ্যার সাহায্য নেওয়া, অনৃত ক্রোধ, অমনোযোগিতা, কোনো কাজে অমনোযোগ, দীর্ঘসূত্রিতা, যেটা করতে হবে সেটা আজ হবে কাল হবে করে দীর্ঘসূত্রিতা, আর হচ্ছে জ্ঞান গৌতম আলস্য, জ্ঞানীদের সঙ্গে পরামর্শ না নেওয়া। অর্থাৎ যে বিষয়টা নিয়ে তুমি কিছু পরিকল্পনা করেছো সে বিষয়ে যারা পারদর্শী তাদের সঙ্গে কিছু আলোচনা করলে না। আর আলস্য, কর্মে আলস্য, এবং পঞ্চবৃত্তি নাম, পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আসক্তি। আর কি বলছেন, এক চিন্তম অর্থানম না অর্থজ্ঞস্য চিন্তনম, অর্থাৎ নিজে একাই সব পরিকল্পনা করা, সব দোষ। অর্থশাস্ত্র বিশারদ যারা, যারা অর্থশাস্ত্র বিশারদ তাদের সঙ্গে আলোচনা না করা। আর বলছেন নিশ্চিতানাম আরম্ভং মন্ত্রস্য পরিরক্ষণম, নিশ্চিত কাজে, যে কাজ করতেই হবে সে কাজ আরম্ভ করতে দেরি করা, গুপ্ত মন্ত্রণা গোপন না রাখা, মঙ্গলাদ্য প্রয়োগ, সময়োচিত মাঙ্গলিক অনুষ্ঠান আদি না করা, চ প্রত্যুত্থানং চ সর্বত, এবং একই সঙ্গে একাধিক যুদ্ধে লিপ্ত হওয়া। এই সব যে 14 রকম দোষ যে কোনো ব্যক্তির মধ্যে থাকে, একাধিক যুদ্ধ বলতে এখানে যুদ্ধ ভাবলেই চলবে না, একাধিক পরিকল্পনায় লিপ্ত হয়ে গেলাম একই সঙ্গে। মানুষের এই 14 রকম দোষ থাকে, এই 14 রকম দোষ তুমি ত্যাগ করেছো তো? আর বলছেন, এখানে দেখুন ব্যাসদেব এই 116 আর শ্লোকে এমনকি বাণিজ্য এবং শিল্প, তার উন্নতি, মানে যে কোনো রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, যে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেখানেও রাজার কি করতে হবে কি করণীয় সেটাও ব্যাসদেব বলছেন। কচ্ছিত অভ্যাগতা দূরাদ বাণিজ্য লাভ কারণ যথক তম ভার্যন্তে শুল্কং শুল্কোপজীবিভি। বলছে দেশ থেকে লাভের আশায় আগত কোনো বণিক, আমরা যেটাকে বলি আজকাল দূর দেশ থেকে বা ফরেন থেকে ইন্ডাস্ট্রি আসবে আমাদের দেশে, সে আসবে কেন? সে তো আসবে কিছু লাভের আশায়। সেখানে ব্যাসদেব বলছেন সেই রকম যদি কেউ দূর দেশ থেকে লাভের আশায় বণিক আসে, তার থেকে তোমার কর আদায় অধিকারীরা ন্যায্য করই আদায় করে তো? মানে সেরকম যদি কোনো বণিক আসে বা শিল্প সৃষ্টি করতে কেউ আসে, তার থেকে তোমার অনুশাসনে যে পরিমাণ কর প্রাপ্য, তোমার কর আদায়কারী অধিকারিকরা সেইটুকুই কর নেয় তো? নাকি রোজ তার সামনে গিয়ে আপনি ইন্ডাস্ট্রি করছেন এই দিন, আপনি ওই ব্যবসা করছেন ওই দিন, এসব শুরু করে? তাহলে তারা আসবে কেন? এ তো আমরা আজকে আমাদের যুগে দৈনন্দিন খবরে দেখি। তারপরে বলছেন কচ্চিত্তে পুরুষা রাজন পুরে রাষ্ট্রে চ মানিতা উপানয়ন্তি পণ্যানি উপধাভীর বঞ্চিতা। হচ্ছে বণিকরা নানা পণ্য এনে সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারে তো? কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার এখানে যদি সম্মানের সঙ্গে ব্যবসা না করতে পারে, তাকে পদে পদে অসম্মানিত হতে হয়, তাহলে সে আসবে কেন? একজন হয়তো ভুল করে আসবে, তারপরে আর কেউ আসবে না।
আরো বলছেন, তোমার কর আদায়কারীরা তাদের ঠকায় না তো? এত দূর ইন্ডাস্ট্রি ও কমার্স নিয়েও ব্যাসদেব চিন্তা করে লিখে গেছেন। তারপরে বলছেন, এবারে ইন্ডাস্ট্রি বা শিল্পের একটা অতি প্রয়োজনীয় অনুশাসন। দ্রব্যোপকরণং কিঞ্চিৎ সর্বদা স্বল্প শিল্পীনাম চতুর্মাস্যাবরং সম্যং নিয়তং সম্প্রয়চ্ছসি। বলছে, তোমার রাজ্যে যারা নিয়োজিত শিল্পকর্মী, মানে রাজা যাকে নিয়োগ করেছে, শিল্পকর্মী বলতে বোঝায় রাজা কাউকে দুর্গ নির্মাণের জন্য নিয়োগ করেছে, কাউকে মন্দির নির্মাণের জন্য নিয়োগ করেছে, কাউকে বা ধনুক, তরবারি, অস্ত্র শস্ত্র তৈরি করার জন্য নিয়োগ করেছে। এসব তৈরি হলে সে রাজার কাছ থেকে কিছু অর্থ পাবে। এইসব শিল্পকর্মে তুমি যাদের নিয়োগ করেছো, তাদের শিল্পকর্মের জন্য যে উপকরণ দরকার, চাতুর্মাস্যাবরণ মানে উপকরণ, অন্তত 4 মাসের কাজের উপকরণ অগ্রিম দিয়ে রাখো তো। এ নয় যে, এরকম হয় না তো যে ঠিক আছে তুমি কাজ শুরু করো, আমি পাঠাচ্ছি জিনিসপত্র। তাহলে কোনো শিল্পকর্মী শিল্প করতে পারবে না, কোনো কাজই হবে না। তারপরে আরো বলছেন নারদ, কচ্ছিৎ কৃতং বিজানীষে কর্তারং চ প্রশংসসি শতাং মধ্যে মহারাজ সৎকরসি চ পূজয়ন। বলছে, কেউ তোমার উপকার করলে তুমি কি তা জানতে পারো? বড় কঠিন কথা। আজকের দিনে মনে করুন আমরা যেরকম শাসন ব্যবস্থার মধ্যে আছি, কেউ একটা সাধারণ লোক কেউ যদি সরকারের কোনো উপকার করে বা কোনো কিছু করে যাতে সরকারের বর্তমান বা ভবিষ্যতে ভালো হবে, সেটা কি সরকার বাহাদুর জানতে পারে? না সরকার বাহাদুরের সাঙ্গপাঙ্গরা যারা আছে তারাই সেটা সরকারকে গিয়ে বলল যে দেখুন আমি এটা করেছি? তাই যদি হয়, তাহলে এইরকম উদ্যোগী পুরুষকার লোক যারা আছে, তারা কেন নতুন নতুন উদ্যোগ নেবে? তারা নেবে না। তাই নারদ বলছেন, কেউ যদি তোমার উপকার করে, তুমি কি তাকে জানতে পারো? তুমি কি সেটা জেনে তার প্রশংসা করো? আর বলছেন, সাধু পুরুষদের সভায় তার আদর সৎকার করে তাকে সম্মানিত করো। এত দূর কথা হচ্ছে। এমন যদি কেউ থাকে, যেরকম আজকের হতে পারে কোনো চিকিৎসক খুব ভালো আবিষ্কার করলেন, কোনো বিজ্ঞানী কোনো ভালো কাজ করলেন, কোনো অর্থশাস্ত্র বিশারদ, কোনো যে কোনো দিকের যে কোনো লোক কোনো ভালো কাজ করলেন, বলছে তুমি কি সেটা জানতে পারো? এবং তুমি সাধু পুরুষদের সভায়, মানে যেখানে সেই রকম ভালো লোকেরা একত্রিত হয়েছে, সেখানে তাকে ডেকে নিয়ে তাকে আদর সৎকার সম্মানিত করো। যদি করো, তবেই এই জিনিস তুমি আরো পাবে, তা না হলে এই জিনিস আর পাবে না। আবার বলছেন যে তোমার কি কি বিদ্যা তোমার অর্জন করতে হবে এবং অতি আবশ্যিক, তা না হলে তুমি রাজা বা সম্রাট হতে পারো না। একটা হচ্ছে, কচ্চিৎ সূত্রাণি সর্বাণি গৃহাসি ভরতর সহ। সমস্ত রকম প্রয়োজনীয় সূত্র, এগুলো অভ্যাস করেছো তো? আচ্ছা, সূত্র বলতে আমি আগেও বলেছি, আমাদের আদিকালে যে অর্থশাস্ত্র, যুদ্ধশাস্ত্র, এই যে গ্রন্থগুলো, এগুলোকে সূত্র নামে তার নাম, অর্থসূত্র, যন্ত্রসূত্র ইত্যাদি। সেই সূত্র, প্রয়োজনীয় সূত্র গ্রন্থগুলি তুমি সব অভ্যাস করেছো তো? কি কি? সূত্র, অশ্বসূত্র, রথসূত্র, নাগরিক সূত্র। নাগরিক সূত্র মানে হচ্ছে যারা নাগরিক, দেশের সিটিজেন, তাদের কি করে ভালো করতে হবে এবং তাদের কি করে খুশি রাখতে হবে, তারও সূত্র আজকের থেকে 7,000 বছর আগে রচনা হয়েছে, ঋষি মুনিরা রচনা করে গেছেন। মানে এগুলো তুমি রাজা হয়ে অভ্যেস করেছো তো, নাকি কিছুই না জেনে রাজা হয়ে বসে আছো? তারপরে আরো বলছেন,
কচ্ছিদ অভ্যস্যতে সম্যক গৃহেতে ভরতর্ষভ। এসব তুমি জানলেই হবে না, শুধু এসব সূত্র তোমার গৃহে, রাজগৃহে যারা যারা থাকে, কচ্ছিদ অভ্যস্যতে সম্যক গৃহেতে ভরতর্ষভ, হে রাজা, তোমার রাজগৃহে যারা যারা থাকে তারা অভ্যাস করে তো কি কি? ধনুর্বেদস্য সূত্রং বৈ যন্ত্রসূত্রং চ নাগর, অর্থাৎ ধনুর্বেদ সূত্র, যন্ত্রসূত্র ও নাগরিক সূত্র, এগুলো তোমার রাজগৃহের যারা তোমার মন্ত্রী আমাত্য, তোমার নানা রকম অফিসার, তোমার এমনকি প্রয়োজন হলে অন্তঃপুরের স্ত্রী লোকেরাও, তোমার রাজপুত্ররা, যুবরাজ, এরা এইসব সূত্র, এইসব বিদ্যা অর্জন করেছে তো, এবং সেগুলো বিদ্যাগুলো তারা অভ্যাস করে তো। সবচেয়ে এখানে ইন্টারেস্টিং হচ্ছে নাগরিক সূত্রের কথাও ব্যাসদেব লিখে গেছেন। নাগরিক সূত্র মানে প্রজাগণ বা দেশের যারা সিটিজেন, তাদের জন্য রাজার কি করণীয়, সেটা হচ্ছে নাগরিক সূত্র। এরপরে শেষের দিকে নারদ মুনি বলছেন, কচ্ছিদস্ত্রাণি সর্বাণি ব্রহ্মদণ্ডশ্রুতে অর্ণব বিষয়োগস্তথা সর্বে বিদিতা শত্রু নাশনা। বলছে, হে রাজা, তোমার কাছে যে বিশেষ বিশেষ অস্ত্র থাকার কথা, এগুলোকে বলা হয় দৈব অস্ত্র, যেরকম ব্রহ্মাস্ত্র, ব্রহ্মদণ্ড, বিষ প্রয়োগ অস্ত্র, এসবের পরিপূর্ণ জ্ঞান তোমার আছে তো? মানে এইসব দৈব অস্ত্র শুধু তোমার হাতে থাকলেই হবে না, সেটা কিভাবে সে অস্ত্র প্রয়োগ করতে হবে এবং কখন অস্ত্র প্রয়োগ করতে হবে, সে বিষয়ে তোমার সম্যক জ্ঞান আছে তো? বলছেন, কচ্ছিদ অন্ধাংশ মুকাংশ পঙ্গুন ব্যঙ্গণ বন্ধবানী পীতেব পাশিধরমগ্ধ তথা প্রব্রজিতান। বলছেন, তোমার রাষ্ট্রের যারা অন্ধ, মুক, কলাঙ্গ, অনাথ এবং ধর্মজ্ঞ, ধর্মজ্ঞ কিন্তু অর্থহীন বা অসহায় বলা যেতে পারে, এবং তোমার রাষ্ট্রে যারা গৃহহীন সন্ন্যাসী, এদের তুমি পিতার মতো পালন করে করো তো? এটাও রাষ্ট্রের কর্তব্য। যে গৃহহীন শর্মা সন্ন্যাসী, যে যে ধর্মে নিজের জীবন নিয়োজিত করেছে এবং সে অনেক শিষ্যকে লালন পালন করে এবং তাদের শাস্ত্র অধ্যয়ন করান, তার জীবিকা কি করে চলবে যদি রাজা তাকে না সাহায্য করে? এছাড়া যারা অন্ধ, মূক, পঙ্গু, বিকলাঙ্গ, যারা অসহায়, যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, রাজা হিসেবে পিতার মতো তুমি পালন করো তো? এইখানেই এই পর্বটা আমি শেষ করব। মূল মহাভারতে অবশ্য অনেক শ্লোক আছে, তার মধ্যে যে কটা শ্লোক আমার মনে হয়েছে আমাদের আহ বিচার করা উচিত বা বোঝা উচিত, যে আজ থেকে 7,000 বছর আগে ভারতবর্ষের এই রাষ্ট্র শাসন ব্যবস্থা কত উন্নত ছিল। আজকের দিনে তথাকথিত অনেক বিদ্বান পণ্ডিতরা মনে করেন, যেটা আমরা স্কুলের ইতিহাস বইতেও পড়ি, যে রাষ্ট্র বা স্টেট এবং কনস্টিটিউশন, শাসন ব্যবস্থা, এগুলো বোধহয় ইংরেজরা এসে আমাদের শিখিয়ে গেছে। আমি এখানে একটু আপনাদের বলে রাখি এক কথায়, রাষ্ট্র এবং রাষ্ট্রনীতি এই শব্দ দুটো কিন্তু ঋগ্বেদেও আছে। যে ঋগ্বেদ লেখা হয়েছিল বা রচনা হয়েছিল আজকে থেকে পণ্ডিতদের মতে 20 থেকে 21 হাজার বছর আগে, সেখানেও রাষ্ট্র এবং রাষ্ট্রনীতি শব্দ দুটো আছে। আর 21 হাজার বছর আগে কিন্তু ইউরোপ আমেরিকায় তুষার যুগের প্রভাব তখনও শেষ হয়নি, এবং ইংল্যান্ডের লোকেরা, ইতিহাস যতটা বলে, ইংল্যান্ডের লোকেরা তখন আগুনও জ্বালাতে শেখেনি।
তারা পশু মেরে কাঁচা মাংস খেত। সুতরাং এই রাষ্ট্রনীতি জিনিসটা আমরা ব্রিটিশদের কাছে শিখেছি, এ কথাটা মনে করার কোনো কারণ নেই। যাই হোক, এই অংশ এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা এই সভা পর্বে একটা অন্য অংশে গিয়ে পৌঁছবো, সেটা সেদিন আলোচনা করা যাবে।